তো দেখেন আমরা ক্লাস শুরু করি। তো গত ক্লাসে আমরা ইন্টারনেট ব্রাউজিংয়ের একটা জিনিস স্টার্ট করছি, তাই না? ওখানে আমরা অনেক কিছু দেখছি, ইন্টারনেট ব্রাউজিং কীভাবে করে, বেসিক জিনিসটা দেখছি, প্লাস জিমেইল দেখছিলাম। জিমেইলের কোথায় কীভাবে অ্যাটাচ করে, কি অ্যাটাচ করে, কীভাবে ফাইল পাঠায়, এই জিনিসগুলো আমরা দেখছিলাম, তাই না? আচ্ছা, তো তারপরে আমরা এখানে দেখছিলাম ড্রাইভ শেয়ার, কীভাবে ড্রাইভে শেয়ার করে। তো এখন আপনাদের একটু আইডিয়া দিই যে বুকমার্ক করাটা দেখছেন না? বুকমার্ক করা, মনে করেন একটা সেভ করে রাখা, এটা দেখাইছিলাম, আগের দিন দেখাইছিলাম। তো এখন ব্যাপারটা হয়েছে যে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আমরা একটা বেসিক আইডিয়া আজকে নিব। ডিজিটাল মার্কেটিং আসলে কি জিনিস, আপনাদের আইডিয়া আছে কি? আপনারা বলতে পারেন বেসিক আইডিয়াটা? হ্যাঁ, এক কথায় আমার কাছে একটা প্রোডাক্ট আছে, আমি অনলাইনে সেটা সেল করব, ব্যাস শেষ। এখন সেটা কিভাবে সেল করব সেটা ডিজিটাল মার্কেটার আমাকে বলে দিবে, ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে যে সেল করার জন্য কিছু নির্দিষ্ট নিশ বা নির্দিষ্ট কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে। ফার্স্ট অফ অল বুঝতে হবে যে একটা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো SEO, যেটাকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতেছি, ঠিক আছে? তো SEO জিনিসটা কি? মনে করেন এই যে আমি এখানে নতুন একটা ট্যাবে আসলাম, গুগলে এখন আমি একটা সার্চ দেবো, ধরেন আমি সার্চ দিলাম মার্কেটিং এজেন্সি লিখে, ঠিক আছে? মার্কেটিং এজেন্সি সার্চ দেওয়ার ফলে এখানে আপনি প্রথমে একটা ওয়েবসাইট আসছে আমার কাছে, তাই না? খান আইটি, www.khanit.com, আর এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বাংলাদেশ, এটা একটা টাইটেলের মতো আসছে এবং এটা আমার কাছে লিঙ্ক হিসেবে কাজ করে। এটা যদি আমি ক্লিক করি তাহলে ওয়েবসাইটে চলে যাবে। তারপরে এখানে শর্ট লিস্ট করা আছে, তারপরে এখানে দেখবেন গুগল ম্যাপ দেওয়া আছে। গুগল ম্যাপের প্রথমে আমাদের কোম্পানি ডিজিটাল মার্কেটিং সলিউশন, আপনারা যেখানে আসছেন সেই কোম্পানিটা আছে। আবার একটু নিচে নামলে পাওয়া যাইতে পারে না, এইবার আসে নাই, বাট মাঝে মধ্যে আসে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অনেকগুলোই আছে দেখতে পাচ্ছেন। তো এই যে জিনিস লিঙ্কগুলো আমার সামনে আসতেছে এই লেখাটা সার্চ দেওয়ার কারণে, এইটাকেই বলা হয় SEO, যে এই ওয়েবসাইটটাকে সে যথেষ্ট পরিমাণ ভালো SEO করে রাখছে এই কিওয়ার্ডের সাথে ম্যাচ করার জন্য, যার কারণে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমি এই ওয়েবসাইটটা সামনে পাচ্ছি, ঠিক আছে? কারণ কি? কারণ এই ওয়েবসাইটে যদি আমি রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক করি তাহলে এখানে আমি কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছি, তাই না? ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তারপরে এখানে কিছু কন্টেন্ট লেখছে, তারপরে নিচে যদি সেখানে একটা টাইটেল লেখছে। এই টাইটেল বা কন্টেন্টগুলোকে সবসময় তারা আপডেট করতেছে। আপডেট করার ফলে এখানে এমন এমন জিনিসগুলো অ্যাড করতেছে যার ফলে যাতে মার্কেটিং এজেন্সি লেখলে তাদের ওয়েবসাইটের সামনে আসে। এরকম করে আরও কিওয়ার্ড তারা হয়তো রিসার্চ করছে। মনে করেন আমি যদি মার্কেটিং এজেন্সি ইন ঢাকা দিই তাহলে দেখেন প্রথমে খান আইটি আসতেছে, তার মানে এই কিওয়ার্ডের সাথেও তারা ভালো রিসার্চ করছে। এরকমভাবে যেই কিওয়ার্ড দিয়ে সার্চ করব সেই কিওয়ার্ড দিলে যদি ওয়েবসাইটটা বারবার আসে, বুঝবেন ওই কিওয়ার্ডগুলো ওয়েবসাইটে ভালো কন্টেন্টের মধ্যে সুন্দরভাবে করে অ্যাড করছে। এখন অনেক টুলস আছে যেটা আপনারা ডিজিটাল মার্কেটিং আপনারা শিখবেন, যেই টুলসগুলো আপনারা ডিজিটাল মার্কেটিং ভর্তি হয়েছেন, ডিজিটাল মার্কেটিং কোর্সে আছেন আপনারা নাকি শুধু বেসিক কোর্সে? শুধু বেসিক। তো ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের টুলস তারা ইউজ করে, যেগুলোর মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করা হয় এবং যত ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন তত ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করা সহজ হয়ে যাবে। আরও অনেক কিছু আছে, ব্যাকলিংকস আছে, অনেক কিছু আছে। তো এই জিনিসগুলো মূলত আমাদের কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে হেল্প করে, যে এমন একটা কন্টেন্ট রাইটিং করব যেই রাইটিংটা মানুষের কাছে পৌঁছে যাবে বা মানুষ ওটাই দেখে আমার প্রোডাক্টটা ইন্টারেস্ট হবে, অ্যাটলিস্ট প্রোডাক্টটা দেখবে যে কী লেখা আছে। তো কন্টেন্ট বলতে আমরা ভিডিও কন্টেন্ট বুঝি, মানে লেখালেখি কন্টেন্ট বুঝি, ইমেজ কন্টেন্ট বুঝি, ঠিক আছে? সব কন্টেন্টই বোঝায়। তো এই জিনিসগুলো আমরা যদি ওইভাবে বানাইতে পারি তাহলে মার্কেটিংটা বেটার হয়, ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে বেটার হয়। তারপরে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে কি হয়, মনে করেন আপনি এই যে ফেসবুকে স্ক্রলিং করতে করতে হঠাৎ করে এমন একটা ওয়েবসাইট আসলো যেই ওয়েবসাইটটা আপনি কখনো জানো নাই, বা সেই ওয়েবসাইটে আপনি ওরকম লাইক টাইক কিছু দেওয়া নাই, কিন্তু ওইটা আসবে এবং ওইটাতে এই যে এরকমভাবে দেখবেন স্পন্সর লেখা থাকবে। চলে গেল, এইমাত্র আসছিল একটা। যাই হোক, এই যে গুগল অ্যাডস স্পন্সর, তারা গুগল অ্যাডসের পেজ থেকে একটা অ্যাড রান করছে, যার কারণে এই যে এই পেজটার একটা কন্টেন্ট আমার সামনে চলে আসছে। আমি কিন্তু এটা অত লাইক টাইক করিনি বা কখনো দেখিও নি, বাট
ফেসবুকের অ্যালগোরিদম এভাবেই কাজ করে যে আপনি যে জিনিসটা বেশি দেখবেন বা যেই জিনিসটা বেশি পছন্দ করবেন সেই জিনিসটা দেখবেন বারবার আপনার কাছে আসতে থাকবে, ঠিক আছে? সার্চ বেশি দেওয়া হবে। হ্যাঁ, যেরকম মনে করেন আপনি, হ্যাঁ মনে করেন আপনি একটা, আমি সেই দিন দেখলাম যে আমি একটা আতর কিনবো, আতরের অ্যাড দেখলাম, দেখে ওটা ক্লিক করছিলাম, এরপরে দেখে আমার কাছে যত পেজে আতর বেচতেছে সব পেজে একটা একটা করে সামনে আসা শুরু করছে। তো এই জিনিসগুলোকে আমরা কেন হয় এই জিনিসটা? এই জিনিস হয় কারণ ওই পেজগুলো থেকে আমাকে টার্গেট করে দেখছে যে আমি আতর পছন্দ করি, সো আমাকে টার্গেট করছে এমনভাবে যে যারা এই ধরনের এই জিনিসগুলো পছন্দ করে তাদেরকেই বারবার যাতে আমরা রিচ করতে পারি। সো এইভাবে করে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কাজ করে, যার কারণে আপনি যা দেখবেন সেটা আপনার সামনে বারবার আসবে, কারণ আপনাকে টার্গেট করে তারা অ্যাড রান করছে। এই যে টার্গেটিং সিস্টেমটা, বাজেট সিস্টেম, কীভাবে বাজেট সিস্টেম আলাদা জিনিস, টার্গেটিং সিস্টেম এটা সোশ্যাল মিডিয়ার একটা অংশ। এটা আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং আমরা শেখাবো যে কীভাবে টার্গেট করতে হয়, যে আমার প্রোডাক্ট সে কিনবে আমি কীভাবে বুঝবো, ঠিক আছে এই জিনিসটা। তারপরে আছে বাজেট সেটিং, কত টাকা, কত কম খরচে কত ভালো রেজাল্ট পাওয়া যায়, এই জিনিসগুলো। তো এরকম সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুধু ফেসবুকে না, আপনি ফেসবুক ছাড়াও টুইটার আরও অনেক জায়গা আছে, ঠিক আছে? তো এই জায়গাগুলোতে যে আমরা ক্যাম্পেইন রান করতে পারি, এটাকে ক্যাম্পেইন রান বলে, ওখানেও অ্যাড রান করা যায়। বিশেষ করে ইউটিউবে অনেক অ্যাড রান করা যায়, ইউটিউব ভিডিওর মাঝখানে দেখবেন হঠাৎ করে অ্যাড প্লে হওয়া শুরু করে। সো এই জিনিসগুলো সব কিছু ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ। দেখেন এখানে অনেকে আমাদের ইনকাম করছে ক্লাস চলাকালীন ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে? তো তারা ওই জিনিসগুলো কাজ করার মাধ্যমে কিছু ক্লায়েন্ট পাইছে এবং তারা এত ডলার ইনকাম করে ফেলছে, ঠিক আছে? তো এইভাবে করে মূলত আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে। তো এখন ব্যাপারটা হয়েছে যে বেসিকে আপনাদের এই জিনিসটা আইডিয়া দেওয়ার উদ্দেশ্যই একটা, যে আপনারা যাতে আইটি সেক্টরে পরবর্তীতে অন্য কোর্স গেলে সেগুলোতে হেল্প পান, ঠিক আছে? তো এখন আপনাদেরকে একটা, আমরা যেহেতু ইন্টারনেট মডিউলে আছি এখন, তাই না? আমরা কী করছি, জিমেইল করছি, তারপরে বিভিন্ন ড্রাইভ শেয়ার করছি। জিমেইল মনে করি নাই, আপনার শিওর জিমেইল লিখছিলাম, জিমেইল এই যে এখানে যে গেছিলাম জিমেইল, এগুলো দেখাইছিলাম আপনাদেরকে কীভাবে মেইল কম্পোজ করতে হয়, এগুলো তো হয় নাই। না না না, হ্যাঁ পরে আর এসে টাইম হয়নি, পরে গুগল ইনপুট টুলস বাংলা লেখাইছি আর ট্রান্সলেট দেখাইছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে জিমেইল শুরু করি। জিমেইলটা আমি ক্লিক করলাম, স্টার্ট করলাম। তো দেখেন জিমেইলে আমরা মূলত কি করি, জিমেইলে মূলত আমরা মেইল পাঠাই, ইমেইল মার্কেটিং করি, আরও অনেক কিছু করা হয় আমাদের বিশেষ করে। তো এখন ব্যাপারটা হয়েছে যে জিমেইলের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, বিশেষ করে জিমেইল জিনিসগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব। কারণ জিমেইল এমন একটা মেইল জায়গা, এখানকার মাধ্যমে অনেকে ক্লায়েন্ট পায়, ঠিক আছে? ইমেইল মার্কেটিং করে, ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে হয়তো কেউ আপনার ইমেলটা চোখে পড়বে, সে ওই অনুসারে আপনাকে আপনার প্রোডাক্ট বা জিনিস দেখবে, আপনার একটা ওয়েবসাইটে। বা জিমেইল এখন একটু মার্কেটিং কমে গেছে, ইমেল মার্কেটিং, ইমেল শুধুমাত্র একদম হাই লেভেলের প্রফেশনাল যারা, তারা একমাত্র ইমেল মার্কেটিংয়ের টার্গেট থাকে, ঠিক আছে? এমনি নর্মাল আমাদের মতো মানুষ ইমেল সাধারণত খুব একটা বেশি ইউজ করি না। তো প্রফেশনাল লেভেলে ইমেল ইউজ করতে গেলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা জিমেইলের ইউজার ইন্টারফেয়ার, এখানে মেইল সার্চ করা যায়, যে কী ধরনের মেইল আপনি সার্চ করবেন। এখানে প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল এগুলো লেখা আছে, এগুলো হলো মেইল আপনার কাছে আসছে, ঠিক আছে? প্রাইমারি, প্রমোশন। আর বাম পাশে দেখবেন এখানে কম্পোজ লেখা আছে, অর্থাৎ আপনি একটা মেইল লিখবেন, আর তার নিচে দেখেন ইনবক্স, স্টার্ট, স্নুজ, সেন্ড, অনেক কিছু আছে। এগুলো মানে কি? ইনবক্স মানে হলো আপনার কাছে যে মেইলগুলো অন্য পাঠাইছে তা। স্টার্ট মানে হলো ধরেন কোনো একটা ইনবক্স, একটা মেইল আসছে আপনার কাছে, সেটা আপনি সেভ করে রাখতে চাচ্ছেন যাতে ওটা পরবর্তীতে পড়তে পারেন। স্টারে চাপ দিলে ওটা স্টারে সেভ হয়ে থাকবে। স্নুজ মানে হলো ধরেন একটা মেইল থেকে আপনাকে বারবার খালি মেইল দেয়, তো আপনাকে সেটাকে স্নুজ করে রাখতে পারেন। এই যে সবার ডান পাশে এই জায়গায় যদি আমি ক্লিক করি, তাহলে আমি পিকে ডেট অ্যান্ড টাইম এত তারিখ পর্যন্ত ওই সেম ইমেল থেকে আমাকে আর মেইল পাঠাইতে পারবে না, ঠিক আছে? ওই তারিখ পর্যন্ত, ঠিক আছে? তো তারপর দেখেন এখানে সেন্ট আছে, আপনি যে মেইলগুলো পাঠাইছেন সেই মেইলগুলো এখানে সেভ থাকবে। ড্রাফটে হলো যে আপনি একটা মেইল লেখা শুরু করছেন, বাট আপনি পুরোপুরি কমপ্লিট করেন নাই, সেই মেইলটা শেষ করা হয় নাই, সেই মেইলটা আপনি
এখনও পাঠান নাই বা পাঠাবেন পরে, সেটা সেভ হয়ে থাকে কোথায়? ড্রাফটে। কন্ট্যাক্টস হলো, এটা হলো আপনার ফোনের সাথে কানেক্টেড, ফোনে যে কন্ট্যাক্টস আছে সেগুলো অ্যাড হয়ে যায়, ঠিক আছে? আমার এখানে অ্যাড হবে না। তারপরে দেখেন এখানে অ্যাটাচমেন্ট আছে, বা যেই মেইলগুলোর সাথে আপনি বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট করছেন সেগুলো আপনার এখানে শো করবে। তারপরে এখানে দেখেন ইম্পর্টেন্ট আছে, শিডিউল আছে, অনেক কিছু আছে। এগুলো মানে হলো যে ইম্পর্টেন্ট মানে হলো যে কোনো মেইল যখন আপনি পাঠাবেন, এই যে এগুলো যদি ইম্পর্টেন্ট কনভারসেশন মার্ক অ্যাজ ইম্পর্টেন্ট, এই যে এখানে ক্লিক করলে এটা ইম্পর্টেন্ট হয়ে গেল। এখন এটা ইম্পর্টেন্ট এখানে আলাদা করে সেভ হয়ে থাকে, ঠিক আছে? ওই স্টারের মতো কিছুটা। শিডিউল মানে হলো ধরেন আপনি একটা মেইল রেডি করছেন, রেডি করে এত তারিখে পাঠাবেন, আজকেই পাঠাবেন না, মনে করেন আজকে 27 তারিখ, আপনি 1 তারিখে, অক্টোবরে 1 তারিখে পাঠাবেন, সেটা শিডিউল করে রাখছেন, তখন সেটা শিডিউলডে থাকবে, এখানে দেখবেন সেভ হয়ে আছে। অল মেইল হলো সব মেইল। হ্যাঁ, শিডিউল মেইলটা পাঠাইলে তারপর শিডিউল হতে হবে। শিডিউল কীভাবে করতে হয় ওটা আমরা দেখাবো। আর স্প্যাম মানে হলো মানে ধরেন একটা মেইল আপনাকে কেউ পাঠাইছে, মেইলটা খুব একটা বেশি জিমেইলের কাছে ভালো লাগে না, বা জিমেইল সেটার কিছু রুল ভঙ্গ করা হয়েছে, বা এমন এমন ওয়ার্ড ইউজ করা হয়েছে যে ওয়ার্ডগুলো দেখলে জিমেইল সেটাকে ক্যান্সেল করে দেয়, তখন সেটা স্প্যামে আসে। সেটা জিমেইলের একটা রুলই আছে, আপনি গুগলে সার্চ দিলেই পাবেন যে কেন মেসেজ স্প্যামে যায়, এটার বিশাল বড় একটা রুল আছে, অনেকগুলো কাহিনী। তো এটা আপনারা চাইলে পড়তে পারেন গুগলে সার্চ দিয়ে। বাট মাঝে মধ্যে আপনাকে ধরেন কেউ মেইল পাঠালো, সে বলতেছে তার কাছে দেখাচ্ছে মেইলটা চলে গেছে, কিন্তু আপনি দেখতেছেন পাইতেছেন না, তখন আপনি একটু স্প্যামে এসে চেক করবেন যে মেইলটা আসলে এখানে চলে গেছে কিনা। মাঝে মধ্যে জিমেইল ভুল করে স্প্যামে পাঠায় দেয়। মনে করেন আপনি একটা মেইল লিখছেন, মেইলের সাবজেক্টটা ঠিক মতো লেখেন নাই, বা সাবজেক্টে এমন একটা ওয়ার্ড ইউজ করছেন যেটা ইউজ করে ঠিক না, সেখানে আপনি হয়তো ওই স্প্যামে পাঠিয়ে দিচ্ছেন। তখন স্প্যামে যা চেক করবেন মেইলটা আছে, ওটা আপনি বলে দিবেন নট এ স্প্যাম, তখন ওটা আবার নর্মাল মেইল হয়ে যাবে। ট্র্যাশ মানে হলো যে মেইলগুলো আপনি ডিলিট করে দিচ্ছেন, সেগুলো এখানে এসে জমা হবে, এখান থেকে আবার ডিলিট করে দিলে সবসময়ের জন্য ডিলিট, ঠিক আছে? তো এই পর্যন্তই মোটামুটি আপনারা জানলেই হবে। এখন দেখেন আমরা কিভাবে মেইল কম্পোজ করব। কম্পোজে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এখানে মেইল একটা আসলো। আমি অন্য একটা মেইল থেকে দেখাই, এখানে অনেক আমার অফিসিয়াল মেইল, তো ধরেন এখান থেকে, এখানে আমি কম্পোজ মেইলে যদি আমি এখন ক্লিক করি তাহলে যে কম্পোজ এসে গেল। এখন দেখেন দাঁড়ান, একটা জিনিস আমি একটু ডিলিট করি। আচ্ছা দেখেন, কম্পোজ মেইলে প্রথমে কি থাকে? টু, অর্থাৎ যাকে আপনি মেইলটা দিবেন, সো কাকে মেইল দিবেন। ধরেন আমি এই লোকটার মেইলে পাঠাবো, তার মেইলটা লাগবে অবশ্যই, তার মেইলটা এখানে অ্যাড করতে পারবে। তারপরে দেখেন পাশে আরও মেইল অ্যাড করা যায়। এইভাবে করে আপনি একদিনে 500টা মেইল অ্যাড করতে পারবেন, একদিনে 500 জনকে মেইল পাঠাইতে পারবেন। আর এখানে দেখেন তার নিচে কি আছে? সিসি বিসিসি। সিসি বিসিসি মানে কি? ধরেন টুতে একজনকে আপনি মেইল পাঠাচ্ছেন, ধরেন আমি ইয়াকে পাঠাচ্ছি, মিরাজুলকে পাঠাচ্ছি, দুজনের নামই তো মিরাজুল মনে হয়, তাই না? আপনার ইয়া নাম রাফি, আপনার নাম মিরাজ আর ওনার নাম রাফি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ধরেন আমি পাঠাচ্ছি রাফিকে, এখন মাঝখানে আমি মিরাজকে সিসিতে রেখে দিব। কারণ কি? এটা মাঝে মধ্যে প্রফেশনাল লাইফে আপনাদের করতে হবে। কারণ ধরেন অনেক সময় আপনি একটা পজিশনে আছেন, সেখানে আপনি ক্লায়েন্টকে মেইল পাঠাইতে হয়। তো ক্লায়েন্টকে মেইল পাঠানোর জন্য মেইল যা পাঠাইছেন সেটা মাঝে মধ্যে সিনিয়রকে ট্যাগ করে রাখতে হয়। এখানে সিসিতে ওই সিনিয়রের মেইলটা দিয়ে দিতে হয়। ফলে কি হয়? সেই সিনিয়রটা মাঝখানে একটা মাধ্যম হয়ে থাকলো যে না, তার মাধ্যমে ক্লায়েন্টকে আপনি পাঠাইছেন, তার রেফারেন্স। তো এই রেফারেন্স জিনিসটা বোঝানোর জন্য সিসিতে তার মেইলটা রাখতে হয়। আর বিসিসিতে হলো যদি রেফারেন্সটা হাইড করতে চান, মানে রেফারেন্সে ওই মেইলটা রাখবেন অথচ রেফারেন্সটা আপনি দেখাতে চাচ্ছেন না। এটা কে নিছিল? আমি দিছিলাম। ও আমি খুঁজতেছি, আমি পাইতেছি না। আমি কি হলো, হারাই গেল নাকি? বিয়ে হয়েছে দেখি মন ভুলা হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আচ্ছা দেখেন সিসি বিসিসি এই অবস্থা, ঠিক আছে। এখন সাবজেক্ট হলো বিসিসি, বুঝছেন তো? মানে মেইল রেফারেন্সে হাইড থাকবে, টুতে কে আছে সে দেখতে পারবে না কাকে ট্র্যাক করছে, ঠিক আছে। আচ্ছা সাবজেক্ট হলো সাবজেক্ট, যে কী বিষয়ে মেইলটা পাঠাচ্ছেন। ধরো আপনি একটা জব অ্যাপ্লাই করবেন, সেটার জন্য মেইল পাঠাচ্ছেন, তাহলে এখানে লিখবেন যে অ্যাপ্লাইং ফর দ্য জব অফ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে।
এখানে জব অ্যাপ্লাই করতে যাচ্ছেন। তারপরে এই জায়গাটা কি, এটাকে মেইলের বডি বলা হয়। এখানে হলো মূল মেইলটা থাকে, এখানে আপনি মেইলটা লিখবেন। মেইল কি লিখতে হয় সেটা তো আপনারা মোটামুটি ছোটোবেলা থেকে শিখে আসছেন, কীভাবে মেইল লিখতে হয়, অ্যাপ্লিকেশন শিখছেন ছোটোবেলায়। তো ধরেন আপনি জব অ্যাপ্লাই করবেন, তখন তাহলে কে হবে, ডিয়ার কে হবে, HR হবে। তখন কোথাও জব অ্যাপ্লাই করতে হলে ডিয়ার হায়ারিং ম্যানেজার হয়, ঠিক আছে, HR। তারপরে যদি কোনো অফিসিয়াল হয় ডিয়ার স্যার, এরকম হবে। এটা কমা দিয়ে তারপরে আমরা নিচে মূল মেইলটা লেখা শুরু করি। মনে করেন আমি একটা মেইল লিখি, হাউ আর ইউ। তারপরে লাস্টে কি লিখতে হয়, যে কে লিখছে তার একটা পরিচয় দিতে হয়, সিনসিয়ারলি মানে সাকিব, ঠিক আছে, এরকম একটা দেওয়া। ধরেন এই ছোট্ট একটা মেইল। তো এই মেইলটাকে আপনি বিভিন্নভাবে এডিটিং করতে পারবেন। আমরা একটু ফরম্যাটিং অপশনটা দেখি মেইলের। ফরম্যাটিং অপশন মানে যে লেখাগুলোর কালার চেঞ্জ করা, লেখাগুলো বড় ছোট করা, লেখার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, লেখার কি বলে ওটাকে, অ্যালাইনমেন্ট চেঞ্জ করা। যেরকম ধরেন এই সিলেক্টটাকে এখানে দেখেন বিভিন্ন ধরনের ফরম্যাটিং অপশন আছে। এই যে নিচে দেখলে আছে না, এটাকে ক্লিক করলে ফরম্যাটিং অপশনগুলো আসবে। এখানে চাইলে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। মনে করেন আপনি একটু এই ফন্টে লিখবেন, একটু ক্লাসিক্যাল ফন্ট। তারপরে এখানে টাহুমা, এটা আবার আরেক ধরনের ফন্ট। আবার এখানে ওয়াইড, এটা আর একটু মোটা মোটা ফন্ট। এই ধরনের জিনিস কাজগুলো আমরা এখানে করতে পারি। তো সায়েন্স থেরাপি রাখলাম। আর এখানে মেইলটা দেখতে কেমন হবে, লার্জ, হিউজ, বড় বড় অক্ষরে লিখবেন না ছোট অক্ষরে লিখবেন সেটা। তারপরে এখানে বোল্ড করা, মনে করেন হাউ আর ইউ লেখাটাকে আমি হাইলাইটেড করার জন্য বোল্ড করতেছি। তারপরে ধরেন সিনসিয়ারলি, এটাকে ইটালিক করতেছি, মানে একটু বেঁকা বেঁকা। আর সাকিব ধরেন এই লেখাটাকে আন্ডারলাইন করতেছি, আন্ডারলাইন হয়ে গেল, এইরকম আর কি। তারপরে এখানে ক্লিক করে আপনি টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন। মনে করেন এটা এক কালার করলেন, এইটুকু অংশ সিলেক্ট করে আরেক কালার করলেন, এরকমভাবে আর কি কালারিং করা যায়। আর এইটা হলো অ্যালাইনমেন্ট, এটাকে মিডিল অ্যালাইনমেন্ট করবেন নাকি রাইট অ্যালাইনমেন্ট করবেন নাকি লেফট অ্যালাইনমেন্ট। যদি লেখাটা সিলেক্ট করেন তাহলে এভাবে ক্লিক করলে এটা মিডিল অ্যালাইনমেন্ট হয়ে গেল। আবার সিলেক্ট করে এটাকে আপনি রাইট অ্যালাইনমেন্ট করবেন, ঠিক আছে, এরকম করে আপনি কোন সাইডে রাখবেন এই। তারপরে যদি আপনি এটাকে বুলেট পয়েন্ট করতে চান, ঠিক আছে। আচ্ছা, কয়জন নাম লেখাইছে কালকের ব্যাচের জন্য? 4 জন। হ্যাঁ, তারপর হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো তারিকুল ভাই তো লেখায়নি, তারিকুল ভাই আজকে আসলো না। তারপরে ওই ছেলে তন্ময় আসছিল, আয়েশা বসা থেকে চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। না, ওই যে খাইরুল ভাই বয়স্ক মানুষ, উনি তো আর আসেই না, ওনার কোনো খোঁজ খবরই নাই। 4 জনের মতো আছে, 5 জন আছে। খাইরুল ভাই যে বয়স্ক লোক, তাসলিম, খাইরুল, তন্ময়, তারিকুল। কি জানি, তারিকুল আসে না। হ্যাঁ হ্যাঁ, উনি আসে না। ঠিক আছে, দেখেন। আর যদি কোনো কিছু বুলেট পয়েন্ট করতে চান, বুলেট পয়েন্ট কি, মনে করেন আপনি 1 2 3 দিয়ে এভাবে কিছু একটা লিখবেন। মনে করেন আমি লিখলাম গ্রাফিক ডিজাইন, তারপরে ডিজিটাল মার্কেটিং, তারপরে অফিস অ্যাপ্লিকেশন। এই 3টা আমি বুলেট পয়েন্ট আকারে দেখব, মানে 1 2 3। তাহলে এভাবে সিলেক্ট করে এখানে ক্লিক করব, তাহলে যে বুলেট পয়েন্ট হয়ে গেল 1 2 3 লেখা, ঠিক আছে। এইভাবে করে মূলত আমরা বুলেট পয়েন্ট করি। এগুলা হলো মেইলের ফরম্যাটিং অপশন। এবার আসি মেইলের অ্যাটাচমেন্ট অপশন, অর্থাৎ মেইলটার সাথে আপনি কোনো একটা ফাইল বা ছবি কিছু একটা পাঠাবেন, তাহলে সেক্ষেত্রে আমাকে অ্যাটাচমেন্ট করতে হয়। কোথায়? এই জায়গায় অ্যাটাচ ফাইল। অ্যাটাচ ফাইল এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে 3 ভাবে অ্যাটাচ করা যায়, অ্যাড পিডিএফ ফর সাইনিং, অ্যাড ট্র্যাক, এগুলো দরকার নেই। অ্যাটাচ ফাইলস এটাই মেইন জিনিস। অ্যাটাচ ফাইলে আমি ক্লিক করব, ক্লিক করলে আপনার কম্পিউটারের যে প্যানেলটা সেটা এখানে অন হয়ে যাবে। তো এখান থেকে আপনি খুঁজে খুঁজে বের করবেন যে কোন ফাইলটা আপনি রেডি রাখছেন। মনে করেন আমি ডাউনলোডসে এসে যে এই এক্সেল ফাইলটা পাঠাবো, এটা ওপেন করে দিলাম। এক্সেল ফাইলটা এখানে লোড হয়ে সেটা এখানে আপলোড হয়ে যাবে। এখন এই ফাইলটার সাইজ কত দেখাচ্ছে? 1737K, অর্থাৎ কিলোবাইট। এটা খুবই ছোট একটা ফাইল। এটা যদি 26 মেগাবাইটের বেশি ফাইল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্যভাবে অ্যাটাচমেন্ট হবে। বড় ফাইল আছে আমার কাছে, হ্যাঁ, এই যে মনে করেন এটা 34 মেগাবাইট। এটা আমি ওপেন করে দিলাম, দেখেন এটা বলতেছে ইয়োর ফাইল ইজ লার্জার দেন 25 মেগাবাইট,
ইট উইল বি সেন্ড অ্যাজ গুগল ড্রাইভ লিঙ্ক। গুগল ড্রাইভের লিঙ্ক আমরা পড়ছিলাম কেমনে, দেখছিলাম না, গুগল ড্রাইভে আপলোড করে তারপর সেটা শেয়ার করে, লিঙ্ক শেয়ার করে, তো সেটা এখানে অটোমেটিক হয়ে যাবে, সেটা আপনাকে গুগল ড্রাইভে আপলোড করতে হবে না, এই জিমেইলই আপনার গুগল ড্রাইভে আপলোড করে দিবে। এবং এখন যদি আপনি মেইলটা সেন্ড করেন তাহলে আপনার কাছে একটা চাবে যে যার সাথে শেয়ার করতেছেন যে মেইলের সাথে, তাকে আপনি কিভাবে রাখবেন এই ফাইলটার জন্য, ভিউয়ার নাকি কমেন্টর নাকি এডিটর, এগুলো আমরা গুগল ড্রাইভে দেখছিলাম কিভাবে শেয়ার করে। তো এখানে ধরেন আমি ভিউয়ার করে রাখলাম, তাহলে ফাইলটা সে ওপেন করে দেখতে পারবে বা ডাউনলোড করতে পারবে না। কিন্তু আমি যদি এডিটর করি তাহলে সে ফাইলটা দেখতেও পারবে, ডাউনলোড করতেও পারবে, আরেকজনকে পাঠিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপর এখানে সেন্ড ক্লিক করলে সেন্ড হয়ে যাবে। আর অ্যালাউ এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক করলে শুধু এই জিমেল না, সব জিমেলের সাথে আপনি শেয়ার করে দিলেন, ওই লিঙ্কটা যেই পাবে যে কোনো জিমেল থেকে সে দেখতে পারবে। বাট ভিউয়ার করে রাখবেন, বাট এডিটর করে রাখবেন কিনা আপনাদের ইচ্ছা, ক্যান্সেল করে দিলাম। তারপরে এখন দেখেন এখানে কি আছে, লিঙ্ক। আমরা জিমেইলে লিঙ্ক ইনসার্ট করি নর্মালি। লিঙ্ক ধরেন এই যে খান আইটির যে ওয়েবসাইটের লিঙ্ক কোনটা, সবার ওপরে এই জায়গায় যে লিঙ্কটা khanit.com.bd, এটাই হলো আমার লিঙ্ক। এটা আমি পুরাটা সিলেক্ট করলাম, এটার উপর কপি করলাম, কপি করে এখানে এসে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। বাট এভাবে করলে লিঙ্কটা কার্যকর হয় না, মানে লিঙ্কটাকে আপনি ক্লিক করলে যে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এরকম হয় না। সো জিমেইলে আমাকে লিঙ্কটা আলাদা একটা অপশনের মাধ্যমে অ্যাড করতে হয়। সেটা কোথায়? ইনসার্ট লিঙ্ক। এখানে যদি ক্লিক করি ইনসার্ট লিঙ্ক, তারপরে দেখেন এখানে যে লিঙ্কের চিহ্ন আছে, এখানে আমি ইউআরএলটা পেস্ট করে দেবো, এটাকে ইউআরএল বলে, https://www.com khanit.com, এটা আর কি। আর এটা কি টেক্সট হিসেবে থাকবে, যদি কোনো কিছু না সিলেক্ট করেন তাহলে এটাই লিঙ্ক হিসেবে থাকবে। আর যদি টেক্সট সিলেক্ট করেন, মনে করেন বলেন যে প্লিজ ভিজিট দিস ওয়েবসাইট দিয়ে আপনি অ্যাপ্লাই করে দিলেন, তাহলে দেখেন প্লিজ ভিজিট দিস ওয়েবসাইট, একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। এখন এটাকে ক্লিক করলে এই যে এটা লিঙ্ক ক্লিক করলাম আর খান আইটি ওপেন হয়ে গেল, বুঝতে পারছেন? এইভাবে করে আমরা জিমেইলে লিঙ্ক অ্যাড করি। তারপরে ইমোজি কি আপনাদের তো আলাদা করে বলার কিছু নেই, আপনারা প্রায় ইমোজি ইউজ করেন ফেসবুকে, ঠিক আছে। তারপরে এখানে ইনসার্ট ফাইল ইউজিং ড্রাইভ, এটা আর আলাদা করে করা হয় না, কারণ অ্যাটাচ ফাইলে আপনি 25 মেগাবাইটের বেশি করলে অটোমেটিক্যালি ইনসার্ট ফাইল ইউজিং ড্রাইভ হয়ে যায়, ঠিক আছে, এটা আলাদা করে করা লাগে না। আর ইনসার্ট ফটো, এটা কি জিনিস? মনে করেন আপনি এখানে ক্লিক করে একটা ফটো অ্যাটাচ করবেন, এখানে অ্যাটাচমেন্টে ক্লিক করে, ঠিক আছে। ধরেন এখানে সিলেক্ট করে আমি মনে করেন এই ফটোটা আমি ওপেন করে দিলাম, এটা অ্যাটাচ হয়ে গেল, ঠিক আছে, এটাকে বলে অ্যাটাচ ফটো। আর ইনসার্ট ফটো মানে হলো যে জিমেইলে ফটোটা শো করবে, জিমেইলে ফটোটা দেখা যাবে। অর্থাৎ এখানে যদি আমি ইনসার্টে ক্লিক করি, দিয়ে মনে করেন তারপরে আমি কই যাব, আপলোডে যাব, ব্রাউজে যাব, তাহলে আমি কম্পিউটার থেকে আপলোড করতে পারবো। ধরেন এখানে এসে এই যে আপনাদের স্যার, ওনার ছবি ওপেন করে দিলাম, দেখেন ওনার ছবি মেইলের মধ্যে অ্যাড হয়ে গেল। এখন যে মেইলটা খুলবে সে ওনাকে দেখতে পারবে, কিন্তু অ্যাটাচমেন্ট থাকলে সেটা কিন্তু অ্যাটাচমেন্ট হিসেবে থাকবে, তাই না? সেটা কিন্তু তাকে ক্লিক করে ওপেন করে দেখতে হবে, কিন্তু এটা মেইল ওপেন করলে দেখতে পারবে। সো মেইলে যদি আপনারা কোনো ডিজাইন অ্যাড করতে চান, বা মেইলে ওই যে ইমেইল মার্কেটিংয়ে সাধারণত ইনসার্ট ফটো করে অনেক কিছু করা হয়, ঠিক আছে। তারপরে এটাকে দেখেন ফটোটা সিলেক্ট করলে এখানে স্মল, এটাকে ছোট করা যায়, বা এটার অরিজিনাল সাইজ তো বিশাল বড় করা যায়, রিমুভ করা যায়, বেস্ট ফিট করা যায়। তা আমি এটা রিমুভ করে দিলাম, ঠিক আছে। এইভাবে করে আমরা ইনসার্ট ফটো করি। তারপরে হলো টগল কনফিডেন্সিয়াল মোড, এটা মানে হলো যে এই ইমেইলটা যে যাকে পাঠাবেন সে সেটাকে নির্দিষ্ট কয়েকদিন দেখতে পারবে, তারপর অটোমেটিক্যালি তার কাছ থেকে ডিলিট হয়ে যাবে, এটাকে বলা হয় কনফিডেন্সিয়াল মোড, ঠিক আছে। তারপরে এখানে দেখেন ইনসার্ট সিগনেচার আছে। সিগনেচার জিনিসটা কি? সিগনেচার সাধারণত প্রফেশনাল লেভেলে যখন আপনারা যাবেন তখন আপনাদের একটা পজিশন হবে, আপনাদের নাম হবে, যা ধরেন যেরকম আমি এখানে এমডি সাকিব খান, আমি এখানে অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে আসি ডিজিটাল মার্কেটিং সলিউশন, এটা আমার রেকগনিশন, ঠিক আছে। তো এইটা আমি একটা সিগনেচার হিসেবে ইনসার্ট যদি করি লাস্টে, তাহলে মেইলটা জিনিস দেখতে একটু প্রফেশনাল লাগবে, ঠিক আছে। যেরকম আমি আমার অফিসিয়াল মেইল থেকে এই যে এরকম সুন্দর করে একটা কার্ড বানায় রাখছি, ঠিক আছে। এই কার্ডটাতে আমার কিউআর কোড আছে, আমার নাম আছে, আমি কি কাজ করি, আমার কোম্পানির ঠিকানা, আমার ছবি, সব কিছু রেডি করা আছে। তো এত কমপ্লিকেশন দরকার নাই, আপনি এই যে লিখে রেডি করতে পারবেন।
কেমন? এই যে দেখেন এখানে আমি যদি ইনসার্ট সিগনেচার ক্লিক করি, ক্লিক করার পর ধরেন এখানে কি ক্লিক করব, ম্যানেজ সিগনেচার। ম্যানেজ সিগনেচার ক্লিক করলে দেখবেন ব্যাকগ্রাউন্ডে আমাকে একটা জায়গায় নিয়ে গেছে। এটা আমি মিনিমাইজ করে রাখবো, ক্লোজ করবেন না, তাহলে ক্লোজ হয়ে যাবে। তো এখানে একটু যদি নিচের দিকে আসি, তাহলে দেখেন এই যে সিগনেচার বলে একটা জায়গা আছে, ঠিক আছে। আমি দেখেন এখানে অনেক ব্যাচ 763 ওদের শেখানোর জন্য একটা সিগনেচার ক্রিয়েট করছি, আমার নাম দিছি, তারপর একটা ইকুয়াল টু সাইন দিছি, এটার আবার কালার করছি, তারপর ডিজিটাল মার্কেটিং সলিউশন কোম্পানির নাম একটু বড় করছি। এগুলো আপনারা শিখছেন। এখানে যে ফন্ট এইমাত্র দেখালাম না, তো এখানে এই যে নিচের লোগোটা কিভাবে অ্যাড করছি, ইনসার্ট ফটো করে, যাতে লোগোটা ইমেলে শো করে। তারপরে অ্যাডমিনিস্ট্রেশন উত্তরা এভাবে রেডি করছি, রেডি করে সবার নিচে এসে সেভ চেঞ্জ এখানে ক্লিক করছে, সেভ হয়ে গেছে ইনসার্ট। আপনি চাইলে অনেকগুলো সিগনেচার ইনসার্ট করে রাখতে পারেন। এখানে ক্রিয়েট নিউ করলে সিগনেচার একটা নাম দিবেন, আমি নাম দিলাম ব্যাচ 764 দিয়ে এখানে ক্রিয়েট করে দিলাম। তারপর এখানে আপনারা লিখে লিখে সিগনেচারটা রেডি করবেন। মনে করেন আপনি লিখলেন এমডি সাকিব হাসান, তারপরে ধরেন এখানে এরকম একটা কিছু একটা দিলেন, তারপরে ধরেন দিলেন মেন্টর, প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউট, ঠিক আছে। তারপরে উত্তরা, তারপরে ধরেন এখানে ইনসার্ট ফটো করে আপনার কাছে যদি প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউটের একটা লোগো থাকে, তাহলে যে গুগল ড্রাইভে আপলোড ব্রাউজ দিয়ে আপনার কম্পিউটার থেকে দেখেন আছে নাকি, এই যে আছে, এটা সিলেক্ট করে এখানে ওপেন করে দিলাম। নর্মালি দেখেন এটা বিশাল বড় অ্যালাউ করবেন, এটা একটু বড় ছবি, এটাকে সিলেক্ট করে স্মল করে দেবেন, তাহলে ছোট্ট করে নিজে। আর এখানে চাইলে যে কালার তো চেঞ্জ করতেই পারবেন, আপনাদের দেখাইছি কিভাবে লেখার কালার চেঞ্জ করে। এগুলো সব কিছু রেডি করে আপনি মনে করেন সবার নিচে এসে সেভ চেঞ্জেস করে রাখলেন। এখন জাস্ট আপনার মেইলটা যেখানে লিখতেছিলেন, এটা একটা সমস্যা হলো যে মেইলটা একটু রিলোড করতে হয়, ঠিক আছে। মেইলটা এখানে ক্লোজ করবেন, এই যে ড্রাফটে সেভ হয়ে থাকবে, এগুলো এই যে ড্রাফটটা আবার সেভ হয়ে থাকবে, এখানে আবার ক্লিক করবেন, আবার ওপেন হবে। এখন এখানে আসলে যে ব্যাচ 764টা দেখতে পাবেন, এটা সিলেক্ট করলে এই যে দেখেন নিচে সুন্দর করে সিগনেচারটা অ্যাড হয়ে গেল। আপনার একটা নির্দিষ্ট সিগনেচার থাকলো লোগো সহ। এইভাবে করে আপনারা সিগনেচার অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তাহলে মেইল হলো কম্পোজ করার জন্য এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আর এই সব মেইল রেডি করার পর নর্মালি এই যে সেন্ড ক্লিক করলে সাথে সাথে চলে যাবে। আর যদি মোর সেন্ড অপশনে যে শিডিউল সেন্ড করেন, তাহলে আপনাকে একটা ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করতে হবে যে এত তারিখে পাঠাবো। হ্যাঁ, পিক অ্যান্ড ডেট অ্যান্ড টাইম দেবো, মনে করেন সেপ্টেম্বরের 30 তারিখ যাবে 7:30 PM, 7:30 PM এটা চলে যাবে। শিডিউল সেন্ড করে রাখলেন, তাহলে ঠিক অত তারিখে এই যে শিডিউলডের মধ্যে তখন এই যে মেইলটা সেভ থাকবে। দেখবেন অত তারিখে মেইলটা অটোমেটিক চলে গেছে, আপনি মেইলে বসেন আর না বসেন সেটা চলে যাবে, ঠিক আছে। তাহলে এইটা হলো জিমেইলের বেসিক কম্পোজিং অপশন। তারপরে দেখেন জিমেইলের আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে, সেটাকে বলা হয় ভ্যাকেশন রেসপন্ডার। অর্থাৎ ইমেল ধরেন আপনি জিমেইলে প্রায়ই বসেন, ঠিক আছে, জিমেইলে প্রায়ই বসেন, এখন আপনার কাছে অনেক মেইল আসে, আপনি মেইলগুলো রিপ্লাই দেন, ক্লায়েন্টের মেইলই ধরেন। তো এখন হঠাৎ করে আপনি মেইলে কয়েকদিন আসলেন না, মেইল আপনি অফিস থেকে ছুটি নিলেন, তো মেইলে তো স্বাভাবিকভাবে আসবেন না, তখন মেইলে অটো রিপ্লাই একটা রেডি করে রাখলেন যে কেউ যদি মেইল দেয় তার কাছে অটোমেটিক এই রিপ্লাইটা চলে যাবে। কি রিপ্লাই সেটা রেডি করে রাখলেন, মনে করেন আমি এখন ছুটিতে আছি, আমাকে এত তারিখের পর যোগাযোগ করেন, তখন তারা বুঝবে যে ও আচ্ছা এখন সে ছুটিতে আছে, তাকে মেইল দেওয়া যাবে না। তো সেটাকে বলা হয় অটো রিপ্লাই। এই অটো রিপ্লাইটা কোথা থেকে অন করতে হয়, সবার নিচে বাম পাশে এখানে যদি আসি, তাহলে এখানে দেখবেন কি আছে, ম্যানেজ লেভেলস। ম্যানেজ লেভেলসে এখানে যদি না আসে তাহলে মোরে ক্লিক করবেন, তাহলে ম্যানেজ লেভেল আসবে। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে জেনারেল ট্যাবে গেলাম। তারপরে দেখেন এই জায়গাটা আপনারা অলরেডি একবার আসছেন কি করতে, সিগনেচার রেডি করতে, তাই না। তো সিগনেচারে আরও নিচে যাবেন, এই যে এখানে কি আছে, ভ্যাকেশন রেসপন্ডার, এটা অফ করা আছে, এটা আমি অন করে দিলাম। সেপ্টেম্বর 27 আজকে থেকেই অন, আই এম অন এ ভ্যাকেশন, এটা সাবজেক্ট হিসেবে থাকবে। আর প্লিজ কন্ট্যাক্ট মি আফটার মনে করেন 1/10/25 অক্টোবরের 1 তারিখের পর থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবে। তো সেটা সেভ চেঞ্জ করে রাখার সাথে সাথে দেখেন উপরে ইয়েলো কালার একটা বার চলে আসছে, আই এম অন এ ভ্যাকেশন, সাবজেক্টটা লেখা আছে। এখন আমাকে কেউ যদি মেইল দেয়, অটোমেটিক্যালি তার কাছে এই মেইলটা রিপ্লাই হিসেবে চলে যাবে যে আই এম অন এ ভ্যাকেশন, প্লিজ কন্ট্যাক্ট মি আফটার
1 অক্টোবর, ঠিক আছে। আর এটা অফ করতে হয় কেমনে, এই যে মেইল আবার আসবেন, আসার পর ইন নাও ক্লিক করবেন, তাহলে অফ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল মেইলের একটা অপশন। মেইলের আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হলো, ধরেন আপনার কাছে 4টা জিমেল অ্যাকাউন্ট আছে, ধরেন 2টা জিমেল অ্যাকাউন্ট আছে। একটা জিমেল অ্যাকাউন্ট আপনি অফিসে ইউজ করেন, আর একটা বাসায় ইউজ করেন। এখন আপনি বসে আছেন অফিসে, বাসারটা বাসায় লগ ইন করা, অফিসেরটা অফিসে লগ ইন করা। এখন বাসার মেইল দিয়ে আপনাকে একটা জায়গায় মেইল পাঠাইতে হবে, তো এখন আসেন তো অফিসে লগ ইন করা। কিন্তু আপনি যদি জিমেইলের একটা ফিচার আছে যেটার মাধ্যমে আপনার নিজস্ব মেইল একটার সাথে আরেকটা কানেক্ট করে রাখতে পারবেন, ফলে আপনি অফিসের মেইলে বসেই বাসার মেইল থেকে মেইল দিতে পারবেন, ঠিক আছে। এরকম একটা ব্যবস্থা করা যায় কেমনে, সেটার জন্য আপনি ওই যে বাম পাশে এখানে এসে মোড়ে ক্লিক করে আবার ম্যানেজ লেভেলে যেতে হবে। যাওয়ার পর এবার আগেরবার জেনারেলে গেছিলাম, এবার আমরা যাব অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট। এখানে আসার পর এখানে কি আছে, সেন্ড মেইল অ্যাজ, এটা হলো আমার মূল মেইল। এখন আমি যে মেইলে বসে আছি, যে হাসানুল ইসলাম খান 57@gmail.com। এখন অ্যাড আনাদের ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করলে আমাকে বলবে যে এই নতুন ইমেলটা কি নামে যাবে। তখন আমি দিলাম যে এটা সাকিব হাসান নামে যাবে। সেই মেইল অ্যাড্রেসটা কি সেটা এখানে দিতে বলতেছে। সো আমি মেইল অ্যাড্রেসটা একবার লিখতে হবে। ধরেন আমি skb.khn57@gmail.com, এটা ধরেন আমার বাসার মেইল, ওই মেইলটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে আমি এখানে নেক্সট স্টেপে ক্লিক করলাম। তারপরে এখানে একবার একটু সেন্ড ভেরিফিকেশন একটা কোড যাবে ওই মেইলে, সেই কোডটা কপি করে এখানে আবার বসাইতে হবে, এটা একবারের জন্য। তো সেন্ড ভেরিফিকেশন করে দিলাম, তাহলে আমার ওই মেইলে এখন একটা কোড গেছে। আমি যদি এখন ওই মেইল আমার এখানেই আছে, সো এখানেই আমি যদি যাই, জিমেইলে গেলাম, এই যে দেখেন জিমেইল টিম থেকে একটা মেসেজ আসছে যে আমাকে এই যে হাসানুল ইসলাম খান 57 অ্যাড করতে যাচ্ছে। তখন আমি এই যে লিঙ্কটার ক্লিক করব, ক্লিক করে এটা কনফার্ম করে দেব, ব্যাস। এখন আমি দেখব যে এই যে হাসানুল ইসলাম এই মেইলের সাথে নতুন একটা মেইল অ্যাড হয়ে গেছে সাকিব হাসান নামে skb.khan57@gmail.com। এখন যদি আমি কম্পোজে যাই, তাহলে দেখবেন 2 এর ওপর দাঁড়ান, নতুন করে যদি এখন কম্পোজে যাই, আগেরটা ক্লোজ করে দিতে হবে, কি ব্যাপার। আচ্ছা, একটা রিলোড দিই পেজটা। হ্যাঁ, রিলোড দেওয়ার পর আসছে এই যে কম্পোজে গেলে এবার কি আসছে, ফ্রম। এই ফ্রমের জায়গায় এখানে ক্লিক করে এখন আমি মেইলটা চুজ করতে পারবো যে কোন মেইল থেকে আমি মেইল পাঠাবো। আমি এখন ধরেন skbkhan57@gmail.com এই মেইল থেকে মেইল পাঠাবো, তাহলে এই মেইলটা সিলেক্ট করলাম, 2তে কাকে পাঠাবো লিখে রাখলাম, সাবজেক্ট লিখে রাখলাম, আমার ইমেল দিয়ে দিলাম। তাহলে কিন্তু এখন আমি আসছি হাসানুল ইসলাম 57, কিন্তু যাবে কোথা থেকে, skbkhan57 থেকে। বুঝতে পারছেন? এইগুলো হলো মেইলের বেসিক টিপস অ্যান্ড ট্রিক্স। আপাতত আজকে জিমেইলের আমরা এ পর্যন্তই রাখি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ওই বাকি যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। গুগল শিট, গুগল ডক্স, এগুলোতে আস্তে আস্তে যেতে হবে আমাদের। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই থাক, ছোট ক্লাস।